রানী, দিশা আর মায়া ছিল সর্দার বাড়ির তিন বউ। ওরা তিনজন সারাদিনই বাড়ির সব কাজ করত, কিন্তু ওদের শাশুড়ি ওদেরকে ঠিক মতো খেতে দিত না। ওদের একটা কাজ শেষ হতেই আরেকটা কাজ ধরিয়ে দিয়ে সে বসে বসে আরাম করে পান চিবোতো, আর বউদের কষ্ট দিয়ে মনে মনে সে বেজায় খুশি হতো। মেজো, এই মেজো, ওঠ, ওঠ ঘুম থেকে। আমাদের শাশুড়ি মাকে তো জানিস, সারাদিন কাজ করার পর আধ পেটে খেতে দেয়, কাজ না করলে যে তাও পাবো না। চল ওঠ। আমার শরীরটা যে আজ একদম ভালো নেই বাবু, আমি যে মাথা তুলে উঠে বসবার মতো শক্তি পাচ্ছি না, গাটা যে আমার জ্বরে পুড়ে যাচ্ছে। তুই বরং হেসেলে চল, দেখি ঘরোয়া টোটকা দিয়ে তোর জ্বরটা আমি সারাতে পারি কিনা। চোখ মুখগুলো একদম জবা ফুলের মতো লাল হয়ে গেছে তোর। চল, আয়। আমাকে একটু পানি দাও বাবু, গলাটা কেমন শুকিয়ে আসছে। আমি বাড়ির সব কাজ শেষ করে দিয়েছি, এবার চলো তোমাদের আমি রান্নার কাজে সাহায্য করি। তুই একা এত কষ্ট করতে কেন গেলি? পরে তিনজন মিলে ভাগ করে সব কাজ করতাম। এ আর এমন কি কাজ, ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বাসন মেজে চলে এলাম। হয়েছে বাবা হয়েছে, আমার আনাজ কাটা শেষ, উনুনটা ধরানোই আছে। আমি বরং খিচুড়িটা বসিয়ে দেই, তারপর না হয় বেগুন আর পাঁপড় ভেজে নেব। কতদিন থেকে যে খিচুড়ি খাইনি। শুধু খিচুড়ি কেন বলছো? গরম ধোয়া ওঠা ভাত, সেটাও তো পাতে পড়ে না। বলি সবাই তো বেশ খোশ মেজাজই আছো, আজ কি আমি খাবার পাবো? সূর্য যে মাঝ আকাশে উঠে বসলো, না খেয়ে থাকলে যে আমার বাচ্চাদের পেটে পিত্তে পড়বে। আর একটু মা, এই তো হয়ে এসেছে, এক্ষুনি খেতে দেব। আর শোনো, আজ মেজো বউয়ের খাবার বন্ধ। এই সর্দার বাড়িতে যেই কাজ করবে তারই খাবার হবে, আর যে কাজ করবে না তার কোনো খাবারও হবে না। এটা আপনার কেমন বিচার মা? একজন মেয়ে হয়ে কিনা আপনি আরেকজন মেয়েকে এভাবে না খাইয়ে রাখবেন? আপনার সংসারের কোনো কাজ তো আর পড়ে নেই, আর তাছাড়া মেজো বউ তো আর ইচ্ছে করে এমন অসুস্থ হয়নি। তোমারও দেখছি বড্ড কথা বেড়েছে। বড় বউ, আজ এই দুটোরই খাওয়া দাওয়া সব বন্ধ। আমার খাবার আমার ঘরে দিয়ে আসবে। শাশুড়ি গজগজ করে হেঁটে চলে গেল। দিশার চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। জ্বরের জন্য কাল রাত থেকে আমি কিচ্ছুটি খাইনি, আর আজও আমার কপালে খাবার জুটবে না। এভাবে আর কতদিন? বাবাজি কেন আমাকে এরকম ঘরে বিয়ে দিল? জানো বুবু, আমরা খুব গরিব, তবে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারতাম। কাঁদিস না মেজো, আমরা গরিব ঘরের মেয়েরা হলাম বড়লোক বাড়ির কাজের মেয়েদের থেকেও নিচু জায়গার লোক। কাজ করতে পারলে দুটো জুটবে, আর না করতে পারলে না খেয়ে দিন কাটাতে হবে। কেঁদো না গো মেজো বুবু, আমরা দুজন তো খাবার পাবো, সেটাই না হয় আমরা ভাগ করে খাবো। কি মন্ডা মিঠাই আর দেবে বলো? দেবে রাতের একটু বাসি ভাত আর পোড়া লঙ্কা, তার উপর নুনের ছিটা। সেই দিন ওরা তিন বউ যেই না পান্তা ভাত খেতে বসেছে, ঠিক তখনই এলো এক ভিক্ষুক। আমাকে দুটো খেতে দেবে মা, আমি দুদিন থেকে না খেয়ে আছি। আপনাকে যে কি খেতে দেব বাবা, আছে শুধু বাসি পান্তা ভাত। যদি আপনি চান তাহলে আপনাকে তাই দিতে পারি। দাও মা, তবে তাই দাও, পেট ভরা দিয়ে কথা। খিদে পেলে অত বাজ বাজ না করতে নেই। যার পেটে খাবার জোটে না তার কাছে বাসি খাবারও অমৃত। রানী তার ভাগের খাবারটা বৃদ্ধকে খেতে দেয়। বৃদ্ধ চোখের পলকে সবটুকু খাবার খেয়ে নেয়। আপনার খাবার খাওয়া হয়ে গেছে, এবার আপনি দ্রুত চলে যান, মা দেখলে যে আর রক্ষে নেই। তোমার মনটা বড্ড সরল, তোমার অনেক ভালো হবে, তুমি সুখী হও। কিন্তু বৃদ্ধকে খাবার দেওয়া দেখে নিল রানীর শাশুড়ি। বলি ও অভাগীর বেটি, তোমার কিনা এত বড় সাহস, আমার অনুমতি না নিয়ে তুমি কিনা বৃদ্ধকে খেতে দাও? বলি আমার বাড়িতে কি কাঙালি ভোজের আসর চলেছে নাকি? আমার ছেলেরা কত কষ্ট করে দূর দেশে গেছে, আর তুমি কিনা আমাদের সংসারটাকে রসাতলে নিয়ে যাচ্ছ। 2 দিন তুমি কোনো খাবার পাবে না। মা, আমাদেরকে তো আপনি খেতে দেন আধ পেটা, তাও আবার বাসি পান্তা। বুবু যদি কাউকে তার খাবারটা খেতে দেয় তাহলে অসুবিধাটা কোথায়? তোমার তো দেখছি মুখে অনেক কথা ফুটেছে ছোট বউ। কই, তোমার বাবাকে আমি খবর পাঠাচ্ছি, তোমাকে আমি এই বাড়িতে আর রাখবো না। তবুও ভালো, অবশেষে আমি নরক থেকে মুক্তি তো পাবো।
কি? আমার বাড়িটা কিনা তোমার নরক মনে হয়? জানো, জানো আমার শাশুড়ি আমাকে কত যাতনা দিয়েছে। দিনে মাত্র এক বেলা খেতে দিত, তবুও আমরা তার মুখের ওপর কোনো কথা বলতে পারতাম না। আর তোমাদের আমি এত ভালো রেখেছি, তবুও কিনা তোমরা আমাকে অসম্মান করো। তোমার আর এই বাড়িতে ঠাঁই হবে না। আমরা কেউই আর এই বাড়িতে থাকবো না মা। বনে জঙ্গলে আমরা ঘুরে বেড়াবো, তবুও আপনার কারাগারে আর নয়। কোন চুলে যাবে শুনি? সেই তো ঘুরে ফিরে এখানেই আসতে হবে। না মা, আমরা এখানে পড়েছিলাম শুধুমাত্র এই ভেবে যে আপনি একদিন আপনার করা ভুলগুলো শুধরে নেবেন, কিন্তু আপনার শাস্তি দেখছি দিনের পর দিন বেড়েই চলেছে। এত অত্যাচার আমরা আর মেনে নেব না। কপালে যা আছে তাই হবে। চল, আমরা তিন বোন কোনো না কোনো আশ্রয় ঠিকই পেয়ে যাব। তারা তিন বউ বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ওরা হাঁটতে হাঁটতে গ্রামের একেবারে শেষে চলে এলো। একটা সুন্দর বড় বাড়ির সামনে এসে দিশা বসে পড়লো। আমি আর চলতে পারছি না, আর এক পা গেলে হয়তো আমি মরে যাব। আর যে পা চলছে না বুবু, এবার আমরা কি করব? একবার যখন আমরা ঘর ছেড়েছি, তবে এবার আমাদের রাস্তা স্বয়ং বিধাতাই দেখাবেন। আমরা বরং এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নেই। ওরা জিরিয়ে নিতেই সেখানে সেই বৃদ্ধ ভিক্ষুকটি এলো। কি মা, তুমি এখানে? কি হয়েছে কি মা? আমার যে সবকিছু শেষ হয়ে গেছে বাবা। তোমাকে একটুখানি সামান্য পান্তা ভাত খাইয়ে আমার ঘর সংসার সবকিছু শেষ হয়ে গেছে। তুমি তো বলেছিলে আমার ভালো হবে, কিন্তু এ কেমন ভালো হলো বাবা? আমার জন্য যখন অনিষ্ট হয়েছে, তবে তা আমি শুধরে নেব। ওটা আমার বাড়ি, তোমরা আমার বাড়িতে থাকতে পারো। এত বড় বাড়ি কিনা তোমার? আমার তিন কোণে কেউ নেই, আমার শুধু একটা সরাইখানা আছে। বয়সের ভারে আমি চলতে পারি না, সরাইখানাও বন্ধ। আমরা আশ্রয় নেব বাবা, সাথে তোমার সরাইখানাও আমরা চালাবো। তোমাকে আর কষ্ট করতে হবে না। তিন বউ মন দিয়ে সরাইখানা আবারও চালু করলো। অনেক লোক সেখানে খেতে আসতো। বৃদ্ধ তিন বউয়ের কাজে খুব খুশি হয়। এমনই একদিন তিন বউয়ের স্বামী গ্রামে ফিরলো। কতদিন পর গ্রামে ফিরছি, মা আমাদের তিন ভাইকে দেখলে খুব খুশি হবেন। ঠিকই বলেছো ভাইয়া, তবে এতটা পথ এলাম, ভারী খিদে পেয়েছে। আমরা আর সদা করতে যাব না। আমাদের কাছে যা অর্থ আছে এগুলো দিয়ে গ্রামে কিছু একটা করব। আরে আরে, ওই তো একটা সরাইখানা, চলো আমরা আগে দুটো খেয়ে নেই, তারপর না হয় বাড়িতে গিয়ে সব ভাববো। ওরা সরাইখানায় এসে ভীষণ চমকে গেল। ওরা দেখছে তিন বউ খুব মনোযোগ দিয়ে সরাইখানা সামলাচ্ছে। এই কি কি তোমরা তোমরা তিনজন এখানে কেন? বাবা, সব দোষ আমার। আমাকে সামান্য একটু পান্তা দেওয়ার কারণে আজ ওদের এত কষ্ট। তবে এখানে যা দেখছো এসব কিছুই ওদের। কেন আমার বৃদ্ধ মাকে কষ্ট দিয়ে তোমরা এখানে চলে এসেছো বলো তো? আমি তা জানতে চাই। সেদিন যা যা হয়েছিল তিন বউ সবটা খুলে বলল। মা তোমাদের এতটা কষ্ট দিত, সেটা আগে কেন জানাওনি আমাদের? জানালে কি হতো? মায়ের সামনে কি কোনো কথা বলতে পারতে? নাকি পারতে মায়ের করা সব কাজগুলো বন্ধ করে দিতে? আমরা তো এখন ফিরে এসেছি, তোমরাও এবার ফিরে চলো। তোমাদের আর কোনো অসম্মান হবে না, আমরা তোমাদের বিশেষ খেয়াল রাখবো। এবার তোমরা ঘরে ফিরে যাও মা, আর আমার যা কিছু আছে আমি তোমাদেরকে সবটা দিয়ে দিলাম। তোমরা তিন বউ এক হয়ে একে অন্যের পাশে থেকো। সামান্য একটু পান্তা আমাদের সুখ শান্তি আর বাবা সবটাই পাইয়ে দিয়েছিল। আমরা ঘরে ফিরবো, কিন্তু তোমাকে একা রেখে যেতে দেব না। আমাদের জন্য তুমি অনেক করেছো, এবার যে সময় আমাদের। হ্যাঁ, আপনি না থাকলে ওরা যে কোথায় যেত। চলুন, আপনি আর দয়া করে না করবেন না। তারপর তারা তাদের বাড়িতে ফিরে এলো। এইদিকে তাদেরকে দেখে ওদের মাও বেশ খুশি হলো। তোমরা এসেছো, আমাকে তোমরা ক্ষমা করো। আমি যে তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আজ থেকে এটা তোমাদের ঘর, তোমরা যা করবে এটাই এই ঘরের নিয়ম হয়ে থাকবে। তোমরা আর কখনোই এ বাড়ি ছেড়ে যেও না। যাব না মা, আমরা কোথাও যাব না। সব ভালো যার শেষ ভালো তার। যাও যাও বড় ভাবি, আজ সবার জন্য জমিয়ে পান্তা আর ইলিশ মাছ ভাজি নিয়ে এসো। পান্তার জন্য যে এত কিছু, আজ সকলে জমিয়ে পান্তা আর ইলিশ মাছ ভাজা খাবো। এখনই ব্যবস্থা করছি। মেজো, ছোট, চল চল, হেসেলে চল। ওরা কাবাডি টিম হয়ে যায়, বুঝতে পেরেছো? মা, আপনি এভাবে বলছেন কেন?
আমার কি মা হতে ইচ্ছে করে না বলুন? সন্তানের মুখে মা ডাক শুনতে তো আমারও ইচ্ছে হয়, কিন্তু কি করব বলুন? সন্তান হওয়া আর না হওয়া তো কারো হাতে নেই। হয়েছে, থাক, আর বড় বড় কথা বলতে হবে না। এখন পান খাওয়াবে কিনা সেটা বলো। একটা কথা বলে তো শান্তি পাওয়া যায় না। হ্যাঁ মা, দাঁড়ান আপনি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে স্বপ্না পান আনতে যায়। এভাবে সন্তান না হওয়াতে রোজ রোজ স্বপ্নাকে তার শাশুড়ির কথা শুনতে হতো। বেচারি স্বপ্না মুখ বুজে সহ্য করত। একদিন সুমিত্রা ভাবতে থাকে, এই বড় বৌমার কাছে সন্তানের আশা করাটা মূর্খের মতো কাজ হবে। এবার আমায় বিনয়কে বিয়ে দিতে হবে, তবেই আমি ঠাকুমা হতে পারবো। বিনয় আজ কাজ থেকে আসুক, আজই আমি ওকে বিয়ের কথা বলবো। এরপর বিনয় যখন কাজ শেষে বাড়িতে আসে, তখন সুমিত্রা বিনয়ের কাছে যায়। কি রে বাবা বিনয়, তুই কি ব্যস্ত? একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো, কি বলবে? বাবা, অনেক দিন তো হলো বড় বৌমা ঘরে এসেছে, এখনো অবধি একটা নাতি নাতনি হলো না। আমারও তো বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবো। তা বলি বাবা, এবার তুই আরেকটা বিয়ে করে নে, তবে আমি একটু শান্তিতে মরতে পারবো। ঠিক আছে মা, তুমি যখন বলছো তবে আমি বিয়ে করব, কিন্তু এরপর যেন এরকম কথা আর না শুনি। এরপর সুমিত্রা দীপা নামে এক মেয়ের সাথে নিলয়ের বিয়ে দেয়। শোনো বড় বৌমা, তুমি ভালো করে ছোট বৌমার খেয়াল রাখবে, ওকে সবকিছু বুঝিয়ে দিবে। কেন মা, আমি কেন ওর খেয়াল রাখতে যাব? আমি কি চাকরানি নাকি? এভাবে কথা বলছো কেন? ও আমাকে নাতি নাতনি দেবে, তাই তুমি ওর খেয়াল রাখবে। তুমি তো আর পারলে না। চলো ছোট বৌমা, ঘরে চলো তুমি। এরপর সুমিত্রা ছোট বউকে নিয়ে ঘরে যায়, আর স্বপ্না এ দেখে হিংসে করতে থাকে। আর এরপর থেকে স্বপ্না দীপাকে হিংসে করতে থাকতো আর খারাপ ব্যবহার করত, কিন্তু দীপা তার কোনো প্রতিবাদ করত না। দীপা ছিল অনেক ভালো মনের মানুষ, সে বাড়ির সবাইকে অনেক ভালোবাসতো। এভাবে কয়েক মাস কেটে যায়। দীপা একদিন জানতে পারে সে গর্ভবতী। মা, আমি সন্তানের মা হতে চলেছি। আপনার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে মা, আপনি ঠাকুমা হবেন। তুমি সত্যি বলছো বৌমা? আজ আজ আমি অনেক খুশি। আমার বংশের প্রদীপ আসতে চলেছে, কি যে আনন্দ হচ্ছে আমার। শোনো বৌমা, আজ থেকে তুমি বাড়ির কোনো কাজ করবে না। বড় বৌমা, তুমি আজ থেকে ছোট বৌমার খুব ভালো করে খেয়াল রাখবে, ওর যত্ন নেবে, ওর বিন্দু মাত্র যেন অসুবিধা না হয়। পারবো না আমি কি এবারে দাসী বান্ধে এসেছি নাকি? ও কি মহারানী যে আমাকে ওর সেবা করতে হবে? আমি পারবো না, আপনার দরকার হলে আপনিই করুন। দিদি, তুমি কোনো চিন্তা করো না, তোমায় কিচ্ছু করতে হবে না, সব কাজ আমি করতে পারবো। আর মা, আপনাকে এত ব্যস্ত হতে হবে না তো, আমার কোনো অসুবিধা হবে না। যত সব আদিক্ষেতা। এই কথা বলে স্বপ্না সেখান থেকে চলে যায়। এরপর থেকে সুমিত্রা গীতার অনেক যত্ন নিতে থাকে। এটা দেখে তো স্বপ্না গীতাকে আরো হিংসে করতে থাকে। আর একদিন সে মনে মনে ভাবে, এই গীতার অনেক বার বেড়েছে, ওর সন্তান হবে জন্য মা ওকে নিয়ে অনেক আদিক্ষেতা দেখাচ্ছে। ওর ওই সন্তানকে আমি কিছুতেই এই পৃথিবীতে আসতে দিব না। এসব ভেবে স্বপ্না কিছু তেল দীপার ঘরের সামনে নিয়ে যায় আর দরজার সামনে ফেলে রাখে, যাতে দীপা ওখানে পড়ে আর ওর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিন্তু সেখানে গীতা না এসে কিছুক্ষণ পর সুমিত্রা সেখান দিয়ে যেতে থাকে আর ধপাস করে সেখানে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম গো, কোমরটা বুঝি গেল। এ কি মা, তুমি এভাবে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছ কেন? হ্যাঁ বাবা, আমি তো এখানে কাবাডি খেলছি। শয়তান ছেলে, দেখছিস না আমি এখানে পড়ে গেছি, তোল আমায়। এরপর বিনয় সুমিত্রাকে মাটি থেকে তোলে, আর এদিকে স্বপ্না মনে মনে বলতে থাকে, ইস,
একটুর জন্য বেঁচে গেল। তাকে ফেলতে চাইলাম আর কে পড়লো। ঠিক আছে, পরে তোকে দেখে নেব। পরের দিন স্বপ্না গীতাকে কারেন্ট শট খাইয়ে মারতে চায়, তাই সে গ্যাসের চুলার সাথে কারেন্টের লাইন লাগিয়ে রাখে, যাতে রান্না করতে গিয়ে গীতা কারেন্ট শট খেয়ে মারা যায়। এরপর স্বপ্না গীতার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎই সুমিত্রা স্বপ্নাকে চা দেওয়ার জন্য বলে, আর স্বপ্না কারেন্টের লাইনের কথা ভুলে যায় আর রান্নাঘরে গিয়ে চা বানাতে যায়। সে যেই না চুলায় হাত দিয়েছে অমনি সে কারেন্ট শট খায় আর চিল্লাতে থাকে, আহ বাঁচাও, মা মা কোথায় গেলেন আপনি, বাঁচান আমায়। স্বপ্নার ডাক শুনে সেখানে সুমিত্রা আর গীতা আসে, আর স্বপ্নার ওই অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এ কি অবস্থা তোমার দিদি, কি করে হলো এমন? এরপর গীতা কারেন্টের সুইচ অফ করে দেয়। ততক্ষণে স্বপ্না সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর গীতা তাকে নিয়ে হসপিটালে যায় আর তাকে সুস্থ করে তোলে। গীতা বোন, আজ তুই আমায় বাঁচিয়েছিস, তুই না থাকলে আমার যে কি হতো। আর সেই আমি এতদিন তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোর ক্ষতি করার অনেক চেষ্টা করেছি। এরপর স্বপ্না তার সমস্ত কুকর্মের কথা খুলে বলে। ছি বৌমা, তুমি এত খারাপ, ওর সন্তান তো তোমারও সন্তান বলো, আর সেই তুমি কিনা। হ্যাঁ মা, আমি অনেক ভুল করেছি। ছোট, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। ঠিক আছে দিদি, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। হবে দাদা, আবার ঘুরে দাঁড়াতে হবে। আমি পারবো না রে রমেশ, আমি পারবো না। তুই আমাকে এখানেই রেখে যা, আমি আমার রাধার কাছেই থাকতে চাই। কি রে রমেশ, এই কাঠফাটা রোদের মধ্যে এভাবে কাজ করছিস? বাড়িতে যাবি না? বাড়িতে তো যাবই দাদা, কিন্তু তার আগে কাজটা তো শেষ করতে হবে নাকি? নে নে, একটু জিরিয়ে নে তাহলে, তা না হলে যে গরম লেগে যাবে। বেশ, তাহলে তুমি ওই বড় গাছটার নিচে গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ দাদা, একটা কথা বলবো। কি বলবি, বলে ফেল দেখি। হ্যাঁ দাদা, মাঠের সব ফসল কেমন পোড়া মনে হচ্ছে, আমার কাছে তো বিষয়টা ভালো লাগছে না জানো। আরে দুদিন আগে বৃষ্টি হয়েছে, তার উপর এই চড়া রোদ, তাই একটু আগাগুলো পড়তে শুরু করেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই যেন হয় দাদা, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। মাঠে তো শুধু তোর একার ফসল না, আমাদের সবারই তো ফসল আছে, তাহলে এত চিন্তা করিস নে। কি করব দাদা, এই চাষবাস করেই যে সংসারটা চালাই, আর তো কোনো উপায় নেই। আমার মতো হলে তো আর কোনো সমস্যাই নেই, চাল চুলোহীন একজন মানুষ। আমি বলি কি দাদা, তুমি আর একটা বিয়ে করো, এভাবে আর কতদিন থাকবে? না রে রমেশ, আর বিয়ে করব না। আমার জীবনে আমি রাধাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। আচ্ছা দাদা, তা না হয় হলো, কিন্তু আমার একটা কথা মাথায় আসছে না। কি কথা বল দেখি। বৌদি তো গর্ভবতী ছিল, তাহলে বাচ্চাটা গেল কোথায়? তুই আবার ওসব কথা তুললি, আমি গেলাম, তুই বসেই থাক। কি গো, তুমি এত তাড়াতাড়ি মাঠ থেকে চলে আসলে যে, কাজ কি শেষ? আর বলো না গিন্নি, মাঠে যা ঠাটা পড়ার রোদ, এ রোদে বাইরে থাকা কষ্টকর গো। মাঠের কাজে তো এটুকু কষ্ট হবেই গো। ও গো, একটা কথা কি শুনেছো? কোনো কথাই তো শুনিনি, তবে সব কথাই শুনবো। তুমি আগে দুটো খাওয়ার ব্যবস্থা করো দেখিনি। ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খেতে দিচ্ছি। এবার বলো তো দেখি গিন্নি, তখন কি বলতে চাইছিলে? শুনলাম নদীর ওপারে গায়ে নাকি সব চাষিদের ফসল পড়ে যাচ্ছে,
সারা গ্রাম হাহাকার করছে। কি বলো গিন্নি? আমি তো জানি না। তুমি জানবে কি করে? তুমি কি কোনো খোঁজ খবর রাখো নাকি? হায় হায়, তাহলে তো আজই ওপারে একবার যেতে হয়। মাধবটা কেমন আছে কে জানে। এই তো আমি বলে দিলাম বলে তোমার মাধব দাদার কথা মনে পড়লো। না না, বাড়িতে থাকা ঠিক হবে না। আমাকে এখনই একবার যেতে হবে। এসব কি করে হলো মাধব? কি হলো এসব? সবই যে কপালের লিখন রে বন্ধু। তোরও কি একই অবস্থা হয়েছে নাকি ফসলের? আরে না না, ওপারে তো কারো ফসলেরই কিছু হয়নি। আমি তো খবর পেয়ে দেখতে এলাম। কি বলো বিনোদদা? নদীর ওপারে সব ফসল ঠিক আছে? ঠিক আছে বলতে কি, আমি তো সকালে আমার জমিতে কাজ করে তারপরেই বাড়িতে গিয়ে শুনি এসব কথা। কি থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় গ্রামে মড়ক লেগেছে। এখনই কিছু একটা করতে হবে, তা না হলে পুরো গ্রাম যে শেষ হয়ে যাবে। আমারও তো তাই মনে হয় দাদা। কার জন্য হলো, কিসের জন্য হলো, সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। আমার জানাশোনা এক সাধু বাবা আছে। আমার মনে হয় তার কাছে গেলেই আমরা সব জানতে পারবো। না না, ওইসব সাধু বাদুর কাছে গিয়ে কিছুই হবে না। যা করবার আমাদেরই করতে হবে। তুই বুঝতে পারছিস না মাধব, এছাড়া আর কারো কোনো পথ খোলা নেই। ঠিক আছে তাহলে তোরা যা, আমি যাব না। আমি বরং বাড়িতে যাই। আরে দাইমা, তুমি হঠাৎ এতদিন পরে তা কি মনে করে আসলে? আর বলিস নে রে বাবা, শরীরটা যে এত খারাপ, কোথাও যেতে পারি না। তার ওপর গায়ের এ অবস্থা। বেশ বেশ, বসো তুমি একটু। না না, বসবো না। তুই একটু তোর মেয়েকে দেখাবি বাবা। মা মরা মেয়েটা কত বড় হয়েছে, সেটা দেখার জন্যই এত কষ্ট করে আসলাম আমি। কি হলো, নিয়ে আয় মেয়েটাকে। আসলে বুড়িমা, আমি তো মেয়েকে ওর নানি বাড়িতে রেখে এসেছি। তাই তুমি অন্য দিন এসো, ঠিক দেখাবো। তুমি যা বলছো তার সবকিছু সত্যি তো বুড়িমা? আমি মিথ্যা কেন বলতে যাব রে? গায়ের মানুষের এ দুর্দিনে কি আমি কারোর সাথে মজা করতে পারি নাকি বল? আর ঠিক আছে, তাহলে আজই আমরা সবাই মিলে মাধবের বাড়িতে যাব। আমার মনে হয় মাধব মেয়েটাকে মেরে ফেলেছে, যার জন্য আজ গায়ের এ অবস্থা। আর তোমার কথা যদি সত্যি হয় বুড়িমা, তাহলে গায়ের সবাই তোমাকে অনেক উপহার দেবে, আর মাধবকে দেবে ওর পাপের শাস্তি। এখন তাহলে আমি যাই। আমি কিন্তু আমার কথা চিন্তা করে এখানে আসিনি, এই গায়ের মানুষের কথা ভেবেই এসেছি। আর ঠিক আছে বুড়িমা, আর তুমি কোনো চিন্তা করো না, আমি সবটাই দেখছি। ওরে বাপরে, দুষ্ট পাপী, একমাত্র ওই অধমের জন্যই আজ তোদের এই দুর্দশা। কে সেই পাপী বাবা? কে এমন কাজ করলো যার জন্য সারা গায়ের লোক না খেয়ে মরতে হচ্ছে? মাধব, মাধব ওর নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে নদীতে ফেলে মেরেছে, তাই তো এই গায়ের উপর অভিশাপ পড়ছে। বাবা, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কি কোনো রাস্তা নেই? আছে আছে, রাস্তা আছে। ওই পাপিষ্ঠকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিতে হবে, তবেই এই গ্রাম আগের মতো হয়ে যাবে।
কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? একটা মানুষকে জীবন্ত কি করে পুড়িয়ে মারবো আমরা? পাপ মোচনের জন্য এছাড়া আর কোনো পথ নেই রে বাবা। যা, এক্ষুনি যা, পাপিষ্ঠকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দে। কেন করলি তুই এমন মাধব, কেন? এছাড়া যে আমার মাথায় তখন আর কোনো কিছুই কাজ করেনি রে বন্ধু। আমি কি করতাম বল? তোর যে এত বড় বিপদ তুই আমাকে বলতে পারতিস, আমি তোর পাশে দাঁড়াতাম। রাধাকে ছেড়ে আমি ওই বাচ্চাকে কিভাবে মানুষ করতাম বল আমাকে? ওকে মানুষ করবার জন্য তো মালতী ছিল। তুই শুধু একবার বলতিস আমাকে, আজ তোর কারণে পুরো গায়ের মানুষের এত বড় ক্ষতি হলো। এসব যদি আমার কারণে হয়ে থাকে তাহলে এর প্রতিদানও আমিই দেব। পাগলামি করিস না মাধব, চল আমি তোকে অনেক দূরে নিয়ে যাব। গায়ের সবকিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনোদ, যা তুই এখান থেকে চলে যা। আপনাদের আর কিছুই করতে হবে না, যার ভুল সে নিজেই বুঝতে পেরেছে। তাই তো পাগলটা নিজেই নিজের জীবন শেষ করে দিল। তুমি ছাড়া আমিও থাকতে পারবো না। এক্ষুনি আমি এই বাচ্চাকে নদীতে ফেলে আসব। এখন আর কেঁদে কি হবে দাদা, চলো বাড়িতে চলো। আমার যে সবকিছু শেষ হয়ে গেল রে রমেশ, আমার আর কিছুই রইল না। এখন বাড়িতে চলো, তোমাকে যে আরো শক্ত হতে হবে দাদা, আবার ঘুরে দাঁড়াতে হবে। আমি পারবো না রে রমেশ, আমি পারবো না। তুই আমাকে এখানেই রেখে যা, আমি আমার রাধার কাছেই থাকতে চাই। কি রে রমেশ, এই কাঠফাটা রোদের মধ্যে এভাবে কাজ করছিস? বাড়িতে যাবি না? বাড়িতে তো যাবই দাদা, কিন্তু তার আগে কাজটা তো শেষ করতে হবে নাকি? নে নে, একটু জিরিয়ে নে তাহলে, তা না হলে যে গরম লেগে যাবে। বেশ, তাহলে তুমি ওই বড় গাছটার নিচে গিয়ে বসো, আমি আসছি। দাদা, একটা কথা বলবো। কি বলবি, বলে ফেল দেখি। দাদা, মাঠের সব ফসল কেমন পোড়া মনে হচ্ছে। আমার কাছে তো বিষয়টা ভালো লাগছে না জানো। আরে দুদিন আগে বৃষ্টি হয়েছে, তার উপর এই চড়া রোদ, তাই একটু আগাগুলো পড়তে শুরু করেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই যেন হয় দাদা, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। মাঠে তো শুধু তোর একার ফসল না, আমাদের সবারই তো ফসল আছে, তাহলে এত চিন্তা করিস নে। কি করব দাদা, এই চাষবাস করেই যে সংসারটা চালাই, আর তো কোনো উপায় নেই। আমার মতো হলে তো আর কোনো সমস্যাই নেই, চাল চুলোহীন একজন মানুষ। আমি বলি কি দাদা, তুমি আর একটা বিয়ে করো, এভাবে আর কতদিন থাকবে? না রে রমেশ, আর বিয়ে করব না। আমার জীবনে আমি রাধাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। আচ্ছা দাদা, তা না হয় হলো, কিন্তু আমার একটা কথা মাথায় আসছে না। কি কথা বল দেখি। বৌদি তো গর্ভবতী ছিল, তাহলে বাচ্চাটা গেল কোথায়? তুই আবার ওসব কথা তুললি, আমি গেলাম, তুই বসেই থাক। কি গো, তুমি এত তাড়াতাড়ি মাঠ থেকে চলে আসলে যে, কাজ কি শেষ? আর বলো না গিন্নি,
মাঠে যা ঠাটা পড়ার রোদ, এ রোদে বাইরে থাকা কষ্টকর গো। মাঠের কাজে তো এটুকু কষ্ট হবেই গো। ওগো, একটা কথা কি শুনেছো? কোনো কথাই তো শুনিনি, তবে সব কথাই শুনবো। তুমি আগে দুটো খাওয়ার ব্যবস্থা করো দেখিনি। ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খেতে দিচ্ছি। উম, আহ, উম, এবার বলো তো দেখি গিন্নি, তখন কি বলতে চাইছিলে? শুনলাম নদীর ওপারে গায়ে নাকি সব চাষিদের ফসল পড়ে যাচ্ছে, সারা গ্রাম হাহাকার করছে। কি বলো গিন্নি? আমি তো জানি না। তুমি জানবে কি করে? তুমি কি কোনো খোঁজ খবর রাখো নাকি? হায় হায়, তাহলে তো আজই ওপারে একবার যেতে হয়। মাধবটা কেমন আছে কে জানে। এই তো আমি বলে দিলাম বলে তোমার মাধব দাদার কথা মনে পড়লো। না না, বাড়িতে থাকা ঠিক হবে না, আমাকে এখনই একবার যেতে হবে। এসব কি করে হলো মাধব? কি হলো এসব? সবই যে কপালের লিখন রে বন্ধু। তোরও কি একই অবস্থা হয়েছে নাকি ফসলের? আরে না না, ওপারে তো কারো ফসলেরই কিছু হয়নি। আমি তো খবর পেয়ে দেখতে এলাম। কি বলো বিনোদদা, নদীর ওপারে সব ফসল ঠিক আছে? ঠিক আছে বলতে কি, আমি তো সকালে আমার জমিতে কাজ করে তারপরেই বাড়িতে গিয়ে শুনি এসব কথা। কি থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় গ্রামে মড়ক লেগেছে। এখনই কিছু একটা করতে হবে, তা না হলে পুরো গ্রাম যে শেষ হয়ে যাবে। আমার তো তাই মনে হয় দাদা। কার জন্য হলো, কিসের জন্য হলো, সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। আমার জানাশোনা এক সাধু বাবা আছে, আমার মনে হয় তার কাছে গেলেই আমরা সব জানতে পারবো। না না, ওইসব সাধু বাদুর কাছে গিয়ে কিছুই হবে না, যা করবার আমাদেরই করতে হবে। তুই বুঝতে পারছিস না মাধব, এছাড়া আর কারো কোনো পথ খোলা নেই। ঠিক আছে তাহলে তোরা যা, আমি যাব না, আমি বরং বাড়িতে যাই। আরে দাইমা, তুমি হঠাৎ এতদিন পরে তা কি মনে করে আসলে? আর বলিস নে রে বাবা, শরীরটা যে এত খারাপ, কোথাও যেতে পারি না, তার ওপর গায়ের এ অবস্থা। বেশ বেশ, বসো তুমি একটু। না না, বসবো না, তুই একটু তোর মেয়েকে দেখাবি বাবা। মা মরা মেয়েটা কত বড় হয়েছে সেটা দেখার জন্যই এত কষ্ট করে আসলাম আমি। কি হলো, নিয়ে আয় মেয়েটাকে। আসলে বুড়িমা, আমি তো মেয়েকে ওর নানি বাড়িতে রেখে এসেছি, তাই তুমি অন্য দিন এসো, ঠিক দেখাবো। তুমি যা বলছো তার সবকিছু সত্যি তো বুড়িমা? আমি মিথ্যা কেন বলতে যাব রে? গায়ের মানুষের এ দুর্দিনে কি আমি কারোর সাথে মজা করতে পারি নাকি বল? আর ঠিক আছে, তাহলে আজই আমরা সবাই মিলে মাধবের বাড়িতে যাব। আমার মনে হয় মাধব মেয়েটাকে মেরে ফেলেছে, যার জন্য আজ গায়ের এ অবস্থা। আর তোমার কথা যদি সত্যি হয় বুড়িমা, তাহলে গায়ের সবাই তোমাকে অনেক উপহার দেবে, আর মাধবকে দেবে ওর পাপের শাস্তি। এখন তাহলে আমি যাই। আমি কিন্তু আমার কথা চিন্তা করে এখানে আসিনি, এই গায়ের মানুষের কথা ভেবেই এসেছি। আর ঠিক আছে বুড়িমা, আর তুমি কোনো চিন্তা করো না, আমি সবটাই দেখছি। ওরে বাপরে, দুষ্ট পাপী, একমাত্র ওই অধমের জন্যই আজ তোদের এই দুর্দশা। কে কে সেই পাপী বাবা? কে এমন কাজ করলো যার জন্য সারা গায়ের লোক না খেয়ে মরতে হচ্ছে? মাধব, মাধব ওর নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে নদীতে ফেলে মেরেছে, তাই তো এই গায়ের উপর অভিশাপ পড়ছে। বাবা, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কি কোনো রাস্তা নেই? আছে আছে, রাস্তা আছে। ওই পাপিষ্ঠকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিতে হবে, তবেই এই গ্রাম আগের মতো হয়ে যাবে। কিন্তু
কিন্তু তা কি করে সম্ভব? একটা মানুষকে জীবন্ত কি করে পুড়িয়ে মারবো আমরা? পাপ মোচনের জন্য এছাড়া আর কোনো পথ নেই রে বাবা। যা, এক্ষুনি যা, পাপিষ্ঠকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দে। কেন করলি তুই এমন মাধব, কেন? এছাড়া যে আমার মাথায় তখন আর কোনো কিছুই কাজ করেনি রে বন্ধু। আমি কি করতাম বল? তোর যে এত বড় বিপদ তুই আমাকে বলতে পারতিস, আমি তোর পাশে দাঁড়াতাম। রাধাকে ছেড়ে আমি ওই বাচ্চাকে কিভাবে মানুষ করতাম বল আমাকে? ওকে মানুষ করবার জন্য তো মালতী ছিল। তুই শুধু একবার বলতিস আমাকে, আজ তোর কারণে পুরো গায়ের মানুষের এত বড় ক্ষতি হলো। এসব যদি আমার কারণে হয়ে থাকে তাহলে এর প্রতিদানও আমিই দেব। পাগলামি করিস না মাধব, চল আমি তোকে অনেক দূরে নিয়ে যাব। গায়ের সবকিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনোদ, যা তুই এখান থেকে চলে যা। আপনাদের আর কিছুই করতে হবে না, যার ভুল সে নিজেই বুঝতে পেরেছে। তাই তো পাগলটা নিজেই নিজের জীবন শেষ করে দিল।